নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামী 8 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোটকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল পাখির চোখ করে ময়দানে ছিলেন। আর সেই প্রচার একেবারে সরব প্রচার আজকে শেষ হলো ভোটের 48 ঘন্টা আগে। সেই প্রচারে লক্ষ্য করা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। বিশেষ করে বাঙালি যে এলাকাগুলি রয়েছে সেই বাঙালি এলাকা দখলের জন্য বিজেপির হয়ে ভোট প্রচার করলেন সুকান্ত মজুমদার। দেখছেন সেই ছবি, যেখানে দিল্লির ভোট আগামী 5 তারিখে মাফ করবেন এবং 8 তারিখে রয়েছে রেজাল্ট বা ফলাফল। আর সেই ভোটকে সামনে রেখে বা পাখির চোখ করে বিজেপি এই মুহূর্তে রয়েছে রাজনৈতিক ময়দানে। বাঙালি কেন্দ্র বাঙালি এলাকা যেগুলি রয়েছে সেই এলাকাতে এবার প্রচারে ঝড় তুলল শেষ দিনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখালাম সেই ছবি, একেবারে এক্সক্লুসিভ ছবি দিল্লি থেকে আপনারা দেখতে পেলেন। তবে এবার কথা বলে নেব, টেলিফোন লাইনে জুড়ে গেছেন প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, এই যে দিল্লির হয়ে ভোট প্রচারে সুকান্ত মজুমদার, কি মনে হচ্ছে আপকে কি টেক্কা দিতে পারবে বিজেপি? দেখো, দিল্লিকে ভারতের মিনি ভারত বলা হয় দিল্লিকে, কারণ দিল্লিতে সব ভারতবর্ষের প্রায় সব স্টেটের লোকই সেখানে থাকে। বাঙালি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সবাই সেখানে থাকে। সুতরাং এই দিল্লি ভোট নিয়ে স্বাভাবিক কারণে একটা রাজনৈতিক ভাবে সরগরম গোটা দেশ রয়েছে। এবং এই দিল্লি ভোটে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে রয়েছে দিল্লির শাসক দল আপ পার্টি, রয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং রয়েছে কংগ্রেস। এবং এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় যে চিত্রটা উঠেছে গত বিধানসভা নির্বাচনের দিল্লির মোট 70টি আসনের মধ্যে আপ দল সেখানে 62টি আসনে সেখানে জয়লাভ করেছিল। অপরদিকে বিজেপি দল পেয়েছিল 8টি আসন। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে বর্তমানে যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে আগামী 5 তারিখ, এই বিধানসভা নির্বাচনে কিন্তু আপ দল অনেকটাই কিন্তু ব্যাকফুটে রয়েছে। কিন্তু এর সাথে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য হচ্ছে যে সেখানে লড়াই হবে, হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বজিৎ, এই যে আমরা শেষ দিনে দেখলাম সুকান্ত মজুমদার তিনি প্রচারে ঝড় তুললেও প্রধানমন্ত্রীও কিন্তু এই প্রচারের ময়দানে ছিলেন। বিগত কয়েকটা দিনে তিনি প্রায় হাতে গোনা 9 থেকে 10টা জনসভা করেছেন। তাহলে কি প্রধানমন্ত্রীও সেই জায়গায় একেবারে জোর কদমে প্রচার চালাচ্ছেন? দেখো, গত 27 বছর ধরে বিজেপি কিন্তু দিল্লির ক্ষমতার বাইরে রয়েছে। গত 14 সন থেকে কিন্তু কেন্দ্রের শাসন ক্ষমতা থাকলে কিন্তু পরপর 2বার কিন্তু বিজেপি কিন্তু দিল্লির নির্বাচনে আপের কাছে পরাজিত হয়েছে। স্বাভাবিক কারণে সেখানে মোদী শাহের যে জুটি রয়েছে, এই জুটি স্বাভাবিকভাবে চাইবে যে এই নির্বাচনে তাদের জয়লাভ করার জন্য। তাছাড়া এই নির্বাচনে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির পুরা যে টিম রয়েছে সেই টিম কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়েছে। তাছাড়া গতকাল সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে সেখানে প্রচার করেছেন যে সাধারণ মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হয়েছে বাজেটে। দিল্লি বিধানসভা ভোটের আগে আরো একবার জনতার পাশে দাঁড়িয়ে মোদী সেই কথা বললেন এবং সেই সাথে রাজধানী বাসিন্দাদের তিনি প্রতিশ্রুতি দিলেন। গতকালকে যে জনসভা হয়েছে প্রধানমন্ত্রী সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে বস্তি উচ্ছেদ করা হবে না। স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আচমকা এই কথা বললেন কেন? স্বাভাবিক কারণে কিছুদিন আগে প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে তুপ দেখে বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে নাকি বস্তিবাসীর উপর হামলা চালাবে। এদিন দিল্লির আর কে পুরমে ভোট প্রচারে পাল্টা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে একটি বস্তিও ভাঙা হবে না বলে সেখানে দিল্লিবাসীকে সেখানে প্রতিশ্রুতি দিয়েছেন। সুপ্রীতি, বিষয়টা কংগ্রেসের কথাও যদি বলি, একদিকে রাহুল গান্ধী আপকে আক্রমণ করেছেন, অন্যদিকে বিজেপিকেও আক্রমণ করেছেন সমানভাবে। সুতরাং এই যে দিল্লির যে ভোট, সেই ভোট বা সেই নির্বাচন কংগ্রেসের কাছে কতটা চ্যালেঞ্জের, রাহুল গান্ধীর কাছে কতটা চাপের? দেখো, দিল্লিতে কংগ্রেসও কিন্তু গত 15 বছর ধরে যাবৎ সেখানে ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত পরপর 3বার সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর অরবিন্দ কেজরিওয়ালের কাছে সেখানে হেরে যান। তারপর থেকে কিন্তু দিল্লিতে কিন্তু কংগ্রেসের কিন্তু সাংগঠনিক রক্তক্ষরণ সেটা অব্যাহত রয়েছে। গত বিধানসভার নিরিখে যে পরিসংখ্যানটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস 4.5% কাছাকাছি ভোট পেয়েছিল। এবার
এবার যে দিল্লির যে নির্বাচন মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এবং এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সেখানে ভাগ্য কিন্তু নির্ভর করছে কংগ্রেসের পারফরমেন্সের উপর। অর্থাৎ কংগ্রেস যদি সেখানে সংখ্যালঘু এরিয়ায়, বিশেষ করে মুসলিম এরিয়ায় এবং যারা দলিত শ্রেণীর যে এরিয়াটা রয়েছে সেখানে যদি কংগ্রেস যদি পারফরমেন্স ভালো করে, সেখানে কিন্তু দিল্লিতে বিজেপির ভাগ্য সেখানে ফুটে উঠবে। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের ভাগ্য সেখানে যমুনায় জলাঞ্জলি দেওয়ার পথে রয়েছে। তো মোট কথা কিন্তু এই অবস্থায়ও কিন্তু কংগ্রেসের কিন্তু কোনো আশা নেই। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে হয়তো সেই হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হয়তো আপ হয়তো ক্ষমতায় আসবে, নয়তো বিজেপি ক্ষমতায় আসবে, সেখানে কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো আশা নেই। এই যে তুমি প্রধানমন্ত্রীর কথা বললে, তিনি একাধিক বিষয়গুলো টেনেছেন বা কংগ্রেসও টানছে, সেই জায়গায় দিল্লির দূষণ বা যমুনার দূষণ কিন্তু এখন বিরাট বড় একটা ফ্যাক্টর। সেই যমুনার দূষণ এখন ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? দেখো, দিল্লি বর্তমানে এই যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই বিধানসভা নির্বাচনে একটা ইস্যু হয়ে গেছে যমুনার জল দূষণের যে বিষয়টা। সেই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিজেপি এবং কংগ্রেস এবং আপ পার্টি তা পরস্পরকে সেখানে দোষারোপ করছে। এই অবস্থায় দাঁড়িয়ে লক্ষ্য রাখতে হবে আগামী 5 তারিখ যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 8 তারিখ যে বিধানসভা ফলাফল প্রকাশিত হবে, সেখানে বোঝা যাবে যে এই ইস্যুতে দুইটি রাজনৈতিক দলই পরস্পরের বিরুদ্ধে সেখানে অভিযোগ সেখানে উত্থাপন করেছে। এই অভিযোগ, এই ইস্যুতে দিল্লির ভোটাররা কোন দিকে মতামত দেয়। বেশ, ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। অর্থাৎ দিল্লির এই যে ভোট, আগামী 5 তারিখে বিধানসভা ভোট এবং 8 তারিখে রয়েছে ভোটের ফলাফল বা রেজাল্ট। সেই ফলাফল বা রেজাল্টে কি হবে বা কার দিকে যাবে কুর্সি, সেটা যেরকম দেখার, অন্যদিকে দাঁড়িয়ে এই ভোটকে সামনে রেখে একদিকে যেরকম বিজেপি, অন্যদিকে কংগ্রেস এবং তার সাথে আপ, কেউ কাউকে জায়গা ছাড়তে নারাজ 1 ইঞ্চি। তাই প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়েছে ভোটকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে। এখন কার দখলে যাবে দিল্লির একেবারে বিধানসভা, দিল্লির মসনদ, সেটাই এখন দেখার। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।